ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এই আলাপ এখন বেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু কথাবার্তা বলেছেন, সব বিরোধী কথাবার্তা, এবং ওনার দলের লোকজনরা এই সব বিরোধী কথাবার্তাগুলোর আবার উল্টাপাল্টা আলাপ আলোচনা করেছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রী নেতাকে আমি একদম সরাসরি চোর মহাচোর বলতাম, সেটা যে সত্য এখন দেখেন নিজের দলের নেতারাই একজন আরেকজনকে চোর বলতেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ডক্টর ইউনূস ক্ষমতায় আর 5 বছর থাকবেন, হঠাৎ কি তথ্য দিলেন যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এই আলাপ এখন বেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে একটা নির্দিষ্ট বাবলে থাকি তারা এটা দেখছি, মানে তাকে 5 বছর চাই, এটা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ঢুকি তারা অনেকে দেখব যে অনেকেই আলাপ করছেন। শুধু 5 বছর না, কেউ কেউ বলছেন তাকে তিনি যতদিন সক্ষম থাকেন তাকে ততদিন রাখা, তার টিমের ওকে তাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, দেখো কত ভালো, এটা আর কোথাও পাওয়া যাবে নাকি, কখনো পাওয়া যাবে নাকি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু কথাবার্তা বলেছেন, সব বিরোধী কথাবার্তা, এবং ওনার দলের লোকজনরা এই সব বিরোধী কথাবার্তাগুলোর আবার উল্টাপাল্টা আলাপ আলোচনা করেছে। দর্শক বিন্দু, একটা সাবজেক্ট একটু চিন্তা করে দেখেন, যখন হাসিনা শেখকে গত 17 বছর ক্ষমতায় ছিলেন, তো 17 বছর ক্ষমতায় থাকাকালীন বিএনপির যেসব কথাবার্তাগুলো ছিল, বিএনপির যে অ্যাপ্রোচ ছিল, আপনাদের মনে আছে 14 নির্বাচনের পরের দিন বিএনপির কেউ আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না, আন্দোলন করার জন্য তারা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তারপরে 18 নির্বাচনের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, বলছে যে নির্বাচন তো হয়ে গেছে, তাদের এখন 4 বছর বা 5 বছর ক্ষমতায় থাকবে। আচ্ছা, তো সেখানে যদি তারা কোনো কথা বলে না থাকে, তারপরে বেরিয়ে আসেন যে তারা বলেছে 24-এর নির্বাচনে তারা নির্বাচনের পরে চুপ হয়ে গেছে। পরিস্থিতিটা তাই, নির্বাচন হয়েছে, কোনো বাধা নেই, নির্বাচনের পরে তাদেরকে গভর্নমেন্ট করতে দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমি লোকজনদেরকে বলতে শুনেছি বিএনপি একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে, এই আর্টিফিশিয়াল আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু এবং আমির খসরু মাহমুদ, সামাও বায়েদ, রুমিন ফারহানা, এসব লোকজনরা একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এবং এই আন্দোলনটা তারা নিজেরাই চায় না সফল হোক। আজকে বিএনপি নির্বাচনের জন্য জনগণের সাথে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে, এত মিথ্যা কথা বলছে মির্জা ফখরুল এখন খেই হারায় ফেলায় যে 2 দিন আগে কি বলছে এবং আজকের কি বলছে। মির্জা আব্বাসের মতো লোকজনরা ভুলে যায় গতকালকের কি বলছে এবং আজকের কি বলছে। আমির খসরু মাহমুদরা ভুলে যায় গতকালকের কি বলছে, আজকের কি বলছে। অত্যন্ত মিথ্যাবাদী যারা, এই লোকগুলো কি করে, গতকালকের কি বলছে আজকে ভুলে গেছে। তো যে দল তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য একবার রাস্তায় নামে নাই, যেই দল চেয়ারপারসনকে মিথ্যা একটা মামলায় হাজতে ঢুকানো হয়েছে, এর প্রতিবাদ একটা হরতাল করতে পারে না, একটা আন্দোলন করতে পারে না, সেখানকার নেত্রীরা আজকে বলে বিএনপি যদি একটা হরতাল দেয়, বিএনপি যদি এখন একটা হরতাল দেয়, অর্থাৎ নেরিকুত্তা কি করে জানেন, বলে তুই পায়খানার কাছে আসিস। নেরিকুত্তাদের চরিত্র এটা, তারা কোথাও বাঘা কুত্তা দেখলে কামড় দিতে পারে না, কিন্তু নেরিকুত্তারা বলে তুই আবার পায়খানার সামনে আসিস। আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়
এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে, সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে? তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন? ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়েছে, হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলা ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবড়ির ঘরের হুবড়ি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা। এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। তোর এই আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করব না। সংস্কার কর্মসূচি দিয়েই দিছে, আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। দর্শকবৃন্দ, এর ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামা ওবায়দ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তারা একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না? ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? রাজ্জাক চাচার পোলা আব্বাস শাহ কইছে না, কুকুরের কাজ কুকুরে করেছে। এখন এই বলে কি ওটারে কি বলে, জেনারেল ওয়াকার আয়না ঘরে লোকজন নিয়ে পিটাইছে, আয়না ঘর বানাই লোকজনরে পঙ্গু বানায় দিছে, জেনারেল আজমিরে তার জীবনটারে শেষ করে দিছে, কত লোকরে মাইরা ফেলাইছে। এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায়? ওই কামড় তো ওনার পায়ে লাগে নাই, কারণ ওনারে তো আব্বাসের তো চারপাশে। আমি এই দিকে যাইতে চাই না। আবার কেউ কেউ বলে ফেলেছে ওনার আব্বা নাকি মতিঝিল হাই স্কুলের দপ্তরি কি ছিল, আবার হঠাৎ এমপি হওয়ার 4 বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমনে।
উনি যখন এই সুন্নত দেয়, এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে। কারণ কি জানেন? তার কাছে তার বস্তুটা খুব মোটা, ওখানে বিএনপি আর দিতে চায় না। তাইলে ওনারা যদি ঠ্যাঙ্গাইয়া ঢাকা ব্যাংকের মালিকানা অন্যদিকে নিয়ে যায়, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভদ্রলোককে পাইছে। ইউনূসের সম্পর্কে একটু গালি দিতে পারে, কুকুরুতু দিতে পারে, ঘেউ দিতে পারে, কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই। বাংলাদেশের মীর জাফর যে বিডিআর পিলখানা হত্যার থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, নামাজের ইমামতি করে, কুত্তার বাচ্চার দেশে গিয়ে তার ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে। কেউ তাকে নিয়ে কথা বলে না। একজন রাজনীতিবিদকে দেখি না। তাদের টার্গেট কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ, আপনারা কি কখনো শুনেছেন মির্জা ফখরুল একবার বলেছে, মির্জা ফখরুল বলেছে আমি ভারতের প্রতি নিন্দা জানাই, আমার দেশের লোকজনকে গুম করেছে? একবার মির্জা ফখরুলের মুখে শুনেছেন মির্জা ফখরুল বলেছে যে গুম করেছে? শুনেন নাই। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়াইয়া বক্তৃতা দেয়, কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবারও বলছে? আমি শুনি নাই। সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিচ্ছে। যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব হয়। দর্শক বিন্দু, কথাটা ভুলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে, বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণ, এই কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আব্বা কে আছিল? আমি এটা নিয়ে আজকে ওই ক্যানটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখনো আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে, এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত 26 বছর, 30 বছর, 40 বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায়, বিরোধী দল নির্বাচন করে দিয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়, বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়। এই বিএনপি লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে?
একটা দিন কোনোদিন কথা বলে নাই। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব গত 17 বছরের ব্যর্থ, ইনডিসিসিভ, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে। এক খাটাস আজকের এক কথা বলে, কালকের আর এক কথা বলে, মিথ্যা কথা বলে। এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে না যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জাহান্নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই, একবার শুনি নাই। মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ মির্জা ফখরুল ভারতের প্রপোনেন্ট, ভারতের তাবেদার হওয়াটাকে মির্জা ফখরুল পছন্দ করে। দর্শকবৃন্দ, মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লেয়ার করা হয়, তখন আমার কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য, আপনাদের সামনে বসার জন্য, বলার জন্য আমি তৈরি না, কিন্তু আমি বলবো। বেগম জিয়া তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য। এবং গত একটা কথা একা একা চিন্তা করে দেখেন, একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিক মতো করতে পারে নাই। জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সোলজারদের দিকে ঘুরে কয় এখন কি করব? এই মির্জা ফখরুল ওই লোক। ঢাকা মহানগরী সমাবেশে, পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে, পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো। এই মির্জা ফখরুল, উনি যখন কথা খুঁজে পেতেন না, ওনার যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না, এমন কিছু এক সে করেছে যেখানে একত্র হয়েছে। হাসিনাকে বলছে ওকে আমাকে গর্তে উঠায় নিয়ে যান, আমার রেস্ট করা দরকার, আমি এগুলো আর নিতে পারতেছি না। এই কাজগুলো কে কে করেছে? মির্জা ফখরুল করেছে, মির্জা আব্বাস করেছে, আমানুল্লাহ আমান করেছে, আমির খসরু মাহমুদ করেছে, ইকবাল হোসেন টুকু করেছে, রুমিন ফারহানা তো করে না একবারের জন্য, কারণ তাকে গ্রেফতার করা হবে না, এটা আওয়ামী লীগ জানে। রুমিন ফারহানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ধনী ধনী তাদের ছেলে পান কারা আছে, বুড়া দামরা কতগুলো আছে, তাদের সাথে প্রেম করা। হ্যাঁ, বিয়ে করার দরকার কি? আজকের এই অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে এবং টক শোতে এসে বলবে, সবার সাথে হা হা হি হি করবে, ঠিক আছে না? এখন তো আবার প্রতিজ্ঞা করেছে, হাতে ইস্কনের একটা ফিতা লাগাইছে, লাগাই এরকম এরকম করে। দর্শক বন্ধু, আমি রাগ হয়ে বলছি না, গালি দিয়ে বলছি না। মির্জা ফখরুলের এই যে আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির, আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয়, কয়েক ডজন আওয়ামী লীগের নেতাদের পাবে, দুর্নীতিপরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে। রুমিন ফারহানার বাসায় পাবে, আমি 110% শিওর লোকজন পাবে। সামা ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। সামা ওবায়দের মা শাহেদ ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। মির্জা ফখরুলের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। মির্জা আব্বাসের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। আমির খসরু মাহমুদের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। এদের বাসায়
আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায় আছে। কারণ কি, গত 17 বছরে সফট আন্দোলন করেছে, আর্টিফিশিয়াল আন্দোলন করেছে। এখন একজন আছে না ফজলু মাথাভাঙ্গা, কথায় কথা বলে না, এই ফজলু মাথাভাঙ্গা মাঝে মাঝে আপনাদেরকে বলে, দেখেন এই বুড়ো হাবড়া কি বলে, আমরা তো ভারতীয়, ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? মুক্তিযুদ্ধ, বুঝেছেন? আমরা তো ভারতীয়। আবার শোনেন, আমরা তো ভারতীয়। তারেক রহমান, বেগম জিয়া, আপনারা কি এটা শুনতে পাচ্ছেন? আমরা তো ভারতীয়। আমাদের আর আন্দোলন করার দরকার কি? আমাদের আর দেশ গড়ার দরকার কি? আমাদের আর কোনো কিছু করার দরকার কি? বিএনপি যদি এই কথা বলে, আমরা তো ভারতীয়। বাহ, আমরা তো ভারতীয়। আর একবার বলেন, আমরা তো ভারতীয়। আমাদের আর আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে? আর একবার শুনবেন, আমরা তো ভারতীয়। এবং এই কথাটা কত উজাড় ভাবে মন, আমরা তো ভারতীয়। উনি এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এবং এই লোকের তারেক রহমান রাত 3টায় কল করে। আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, ওনাকে রাত 3টায় আপনি কল করেন কিসের জন্য? এটা শোনার জন্য? আমরা তো ভারতীয়। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়ে 10টা গইনা গইনা বাড়ি দেয় এক একটা বাড়ির জন্য, আমি 1 লক্ষ টাকা দেব যদি কোন মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয়। এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, আপনার পার্টিকে ডুবানোর জন্য কি আর কারো দরকার আছে? আমরা তো ভারতীয়। এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা? আপনি তো আবার এই ধরনের লোকজন নিয়েই বিছানায় ঘুমাইতে পছন্দ করেন, চা খাইতে পছন্দ করেন। আওয়ামী লীগের অনেক মন্ত্রী নেতাকে আমি একদম সরাসরি চোর মহাচোর বলতাম। সেটা যে সত্য, এখন দেখেন নিজের দলের নেতারাই একজন আরেকজনকে চোর বলতেছে। সিদ্দিক নাজমুল, আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম, তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে যে এই সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু, নসরুল হামিদ খান বিপু। আসলে এই যে নসরুল হামিদ বিপু, এগুলি এইসব মাল কবে আমদানি হয়েছে বলেন? এই 15 বছর আগে কেউ চিনত? কেউ চিনত না। মানে আওয়ামী লীগের একটা 3rd গ্রেডের নেতাও ছিল না। এই ভূমি ব্যবসা, ফ্ল্যাট ব্যবসা, যত 2 নম্বরই ব্যবসা ছিল এই বিপুর। সেইটাকে টেনে তুলে এনে ওই জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী করে রাখলো 15টা বছর। কারণ এই জায়গা হচ্ছে মধু, বাংলাদেশের কয়েকটা সেক্টরে আছে মধু, যে এই মধুওয়ালা সেক্টরগুলি দেখবেন যে সবচেয়ে দুর্বল, নাজুক, মাজুল ভাঙা লোকজন রাখে। কেন রাখে? এগুলির সামনে হচ্ছে সাইনবোর্ড, আর পিছনে হচ্ছে ওই শেখ হাসিনার পরিবারের কেউ হচ্ছে ওই তারেক সিদ্দিকী, তার আসল মন্ত্রী, শেখ হেলাল আসল মন্ত্রী, তারপরে আরো অনেকগুলি আছে। মানে শেখ হেলালের তো আরো 4-5 ভাই, জুয়েল টুয়েল কি কি সব নাম আছে। এরাই হচ্ছে পেছনে চালাতো। রেহানা চালাতো 2-3টা মন্ত্রণালয়। মানে যেখানে যেখানে টাকা পয়সার গন্ধ আছে, বড় প্রজেক্ট আছে, সবগুলো উপরে যেগুলি ছিল সেগুলো হলো সাইনবোর্ড, আর নেপথ্যে ছিল এরা। কেউ বলতে পারবে না, কই না শেখ হাসিনা তো কাউকে, উনি নিজেই প্রধানমন্ত্রী ছিলেন, কেননা ওনার কোনো বিকল্প ছিল না, বাধ্য হয়ে উনি
ছিলেন আর কি, মানে পারলে উনিও থাকেন না আর কি, এরকম একটা ভাব। যাই হোক, বাকিগুলি কিন্তু সব ছিল ওই চোর। ওরা টাকা কালেকশন করত, ওই শেখ হাসিনাকে দিত, রেহেনাকে দিত, তারপরে যে জয়, এই সমস্তগুলি ভাগ বাটোয়ারাগুলি করত। তো এখন দেখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর উপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। এবং এই চোরগুলি দেখেন একটাও কিন্তু ধরা পড়েনি সালমান এফ রহমান ছাড়া, আর ওই যে এই এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদার, এগুলি ছাড়া দুই একটা ছাড়া বাকি সবগুলি পগার পার। পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেন যে এই শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন, অতিরঞ্জিত অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন। তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা উঠবে এইভাবে যে এখন ঐক্যের সময়, এখন এগুলো লেখা যাবে না। বাপরে বাপ, ওই যে বলতেছে যে না না এখন এই সমস্ত লেখা যাবে না, এখন ঐক্যের সময়, ঐক্য না থাকলে আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এইসব বলে চাপা দেয় আর কি। আবার ক্ষমতা থাকে না, না ক্ষমতায় এখন আছে, এইসব বলে ক্ষমতা উল্টে যাবে, মানে অজুহাতের নেই। তার মানে চোরগুলো যাতে অরক্ষিত থাকে, মানে যাতে অরক্ষিত না থাকে আর কি, সবসময় প্রোটেকশন দেয় আর কি। আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোট কথা, তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব, আমরা আমাদের পরিবার জীবন দিবে, আর তারা শুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন। আসলে এটাই খুব বাস্তব কথা লিখছে তিনি। লেখেন, অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারে রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রী চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত। চিন্তা করেন, তার মানে এবার বিদ্যুৎ ম্যানেজমেন্টে ইউনূস সরকারকে প্রশংসা করতেছে ছাত্রলীগের সাবেক নেতা। আর যখন বিদ্যুৎ ছিল তখন তারা কৃত্রিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের রমরমা এক চিটিয়ে ব্যবসা করার সুযোগ করে দিত, সিন্ডিকেট করে কমিশন কামাইত। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন, মনে করেছিলেন বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেন না, কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু। তিনি আরো লেখেন, বিপু একটা চোর, চোর চোর, ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরা চোর। ওদের গত 10 বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। নাজমুল লেখেন, বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামাতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করেছেন। বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন। পোস্টে লেখেন, চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার, ওই পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই। এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিতে রাজপথ থেকে এসি রুমে চলে গেছে, 5 স্টারে নিয়ে গেছেন রাজনীতিকে। খুব সত্য কথা লিখছে এটা, মানে একদম রাজনীতি রাজপথ থেকে এসি রুমে গেছে, আর 5 স্টার হোটেলে, এসি রুম থেকে চলে গেছে 5 স্টার হোটেলে। ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেট নিয়ে গেছেন। হ্যাঁ, ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি। আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছেন, আর আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ভারতের অপেক্ষায় আছে শেখ হাসিনা এবং তার লোকজন, যে ভারত একটা মানে হিল্লে করে দেবে, এরকম একটা এতে ভালো একটা খুব কঠিন পোস্ট দিছে। পোস্টে তিনি আরো উল্লেখ করেন, এলাকার রাজনীতিতে বিপু জিরো, পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহিন চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব। দুঃসময়ে শাহিন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু, অথচ শাহিন চেয়ারম্যানের মতো পুরনো মানুষের সঙ্গে উপজেলা জেলার সাধারণ সম্পাদক বানিয়েছেন বিপুর ব্যক্তিগত সহকারী এক ইও বয়কে। ফেসবুক পোস্টে নাজমুল ক্ষোভ প্রকাশ করে লেখেন, বিপু কিন্তু তার ছেলে মেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছেন, কিন্তু আমি আপনি আমাদের ছেলে মেয়েদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি। আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি, বড় বড়
জ্যোতি মহারথীদের সঙ্গেও অন্যায় ইস্যুতে ছাড় দেইনি, দিব না। নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করব। আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করব না। দীর্ঘ পোস্টের শেষে তিনি লেখেন, নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবার বলেছিলেন এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। ব্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি। আরে ভাই নাজমুল, শেখ হাসিনাও বিক্রি হয়েছে, তার সন্তানদেরকে উনি যে রাজার হালে রাখেন, কোথার থেকে টাকা পান? হ্যাঁ, এখন তো সব বেরোচ্ছে, এই বোন টোন সব মিলায় সুবিধাভোগী। হয়তো শুধু এই অংশটা তিনি শুধু লিখলেন না, কি বাকি সব লিখছে। যাই হোক, যতটুক বলছে ভালো, তাদের মুক্তিই আমরা এখন শুনি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন। তারা জানে রাষ্ট্রের কোন শব্দ চয়নে রাষ্ট্রের মানুষরা প্রজা হয়ে যাচ্ছে, কোন শব্দ চয়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে। পরিবর্তন হয়েছে, ৭১-এ যুদ্ধ করেছি, পরিবর্তন হয়েছে। আবার যদি দেখি যে এই ৭১-এর যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না, তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করব, দোষের কি আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ, তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এই জনকল্যাণ শব্দটা এখানে তারা প্রজার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার। বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ এ দেশই থাকবে, বাংলাদেশই আছে। আমি স্যালুট জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বর্তমান পীর সাহেব কেবলাকে এবং নায়েবে আমির সহ যারা এই পরিকল্পনার মধ্যে রয়েছেন, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। এমন একটি তথ্য জাতির কাছে দিলেন যেই তথ্যটা 53 বছরে অনেকেই দেয়নি। আমরা শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আমরা জানতাম না, আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে তুমি এই রাষ্ট্রের এখন একজন গোলাম, তুমি এই রাষ্ট্রের মালিক না। এই শব্দটাই কেউ বলে দেয়নি। আমি চরমনের পীরকে সেজন্য ধন্যবাদ জানাই যে আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের নামের সাথে এই যে একটি সুন্দর শব্দ চয়ন করে দিয়েছেন, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। বাংলাদেশ নাম আর থাকবে না, বাংলাদেশ নামের পরিবর্তন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল, তাদের মতামতকে কেন্দ্র করে সমস্ত পত্রপত্রিকায় এভাবেই নিউজ এসেছে যে বাংলাদেশ নামের পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুনতে সবার কাছে একটু খটকাই মনে হবে যে কেমন কথা, এত কষ্ট করলাম, এত যুদ্ধ করলাম, 1971 সালে আমাদের সকল অবদানকে ভুলে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায়, বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের নামের পরিবর্তন চায়। তারা এত বড় শক্তিশালী কারা? স্বভাবতই মিডিয়ার এই নিউজ দেখে আপনার কাছে এরকমই অবাক মনে হবে এবং আপনি কেউ কেউ এটার পক্ষেও থাকবেন, বিপক্ষেই থাকবেন। আবেগতাড়িত হয়ে অনেকে এটার বিপক্ষে যাবেন, আবার আবেগতাড়িত হয়েই এটার পক্ষে থাকবেন। দুটোই আবেগের সাথে সম্পর্ক, কারণ আপনার বিশ্বাস, আপনার চিন্তা, আপনার ধ্যান, আপনার ধারণা, আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে আসলে আপনি কি চান কি চান না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটা সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক সংগঠন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের অধিকার আছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের ভোটাধিকার, সকল কিছুতে তার পরামর্শ মন্তব্য দেওয়ার অধিকার রয়েছে এবং সে অধিকার আছে যে সেটা আমরা প্রমাণ পাচ্ছি যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কাঠামোতে তারা ইনভাইটেড গেস্ট হিসাবে উপস্থিত হচ্ছে। তারা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতেন তাহলে বাংলাদেশের আপনার সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের আপনার কি বলে রাষ্ট্রপতির ভবন, প্রধানমন্ত্রীর ভবন, প্রধান উপদেষ্টার ভবন, বিভিন্ন সভা সমাবেশ, রাষ্ট্রীয় অতিথি ভবন, সব জায়গায় ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা যাচ্ছেন এবং সর্বশেষ এই যে সংস্কার কমিশন, তারা তাদের কাছে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন রাষ্ট্র সংস্কার নিয়ে। তো সেই জায়গা থেকে তারা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটাই আমরা ধরে নিব। এখন আসি আমরা তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রেরই যারা চায় না তারা কি করে বাংলাদেশে রাজনীতি করবে? কালকের এরকমই তো মনে হলো নাকি বন্ধুরা?
পত্রপত্রিকার নিউজ দেখে তো আমাদের মনেই হয়েছে এ আবার কোন রাজাকার আলবদর আল শামসের জন্ম হলো যে বাংলাদেশ নামক রাষ্ট্র চায় না, বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিবর্তন চায়, বাংলার এই জায়গায় তারা নতুন কিছু আনতে চায়। আসলে কি তাই? আমি খুব অবাক হই যখন আমরা অন্তর্নিহিত বাস্তব সত্য কথাটাই জানি না বা জানার চেষ্টাও করি না। আসলে বাংলাদেশের নামটা কি বলেন? আমাদের দেশের নাম কি শুধু বাংলাদেশ? আমাদের দেশের সাংবিধানিক পূর্ণাঙ্গ নামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের এই শব্দটা নিয়ে, গণপ্রজাতন্ত্রী, এই যে প্রজা শব্দ, এই শব্দ নিয়ে আমরা কিন্তু টকশো করি, সেটা হালাল। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেমিনার করি, সেটা কিন্তু হালাল। আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদেরকে প্রজা শব্দ দিয়েই আটকিয়ে রাখা হয়েছে, এখন আবার আমাদের অধিকার চাওয়ার কি আছে, আমরাই কিন্তু বলি। এবং এই কথাগুলো কিন্তু আমরা একে অপরের সাথে আলোচনা সমালোচনা করি যে রাষ্ট্রের নামের সাথেই এমন একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে যেই শব্দটার কারণেই আমি জন্মগতভাবে হীনমন্য হয়ে জন্মগ্রহণ করছি, মানে আমি প্রজা। তো যেই রাষ্ট্রের আমি প্রজা, আমাকে তো সেই প্রজা হিসেবেই শেখ হাসিনা ব্যবহার করবে। 16 বছর পর্যন্ত জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কারণ আপনি তো প্রজা, আপনি তো এই দেশের রাজা না। আপনি এমন কোনো নাম দেননি যেই নামের কারণে আপনার হৃদয়ের ভিতরে মনে হবে রাষ্ট্র আপনার গোলাম, রাষ্ট্র আপনার জন্য করতে বাধ্য। এই যে একটা শব্দচয়ন, এই শব্দচয়নটা সম্পর্কে আমাদেরকে কেউ জানায়নি, আমাদেরকে কেউ বুঝায়নি। এখনো আমাদের এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াগুলো সহ কারো কোনো সঠিক তথ্য দেওয়ার মানসিকতাও নেই। কারণ নেই জানেন, আমরা সবাই মনে করি যে চটকদারি কিছু একটা বলতে চাই। আমিও আমরা সবাই একই রোগে রোগাক্রান্ত। চটকদারি না দেখলে এদেশের মানুষ আবার দেখতেও চায় না, শুনতেও চায় না। তো স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলনের যে প্রস্তাবনা গতকালকে দিয়েছে সংস্কার কমিশনে, তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নাম যেহেতু আছে, বাংলাদেশের মানে আপনার কি বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এইটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার। বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ এ দেশই থাকবে, বাংলাদেশই আছে। এটাও যদি কখনো কারো কাছে পরিবর্তনের মনে হয়, সেটাও তার সাংবিধানিক অধিকার, সে চাইলে মতামত দিতে পারে, তার একটা নতুন মানে অভিব্যক্তি প্রকাশ করতেই পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বাংলাদেশ নামের কোনো পরিবর্তন ইসলামী আন্দোলন চায়নি, বা আমিও চাচ্ছি না, বা কেউ চাবে না। তাহলে ইসলামী আন্দোলন কি চেয়েছে? তারা চেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ। তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এই জনকল্যাণ শব্দটা এখানে তারা প্রজার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায়, যাতে করে আপনি বাংলাদেশের একজন জনকল্যাণ, আপনার জন্য রাষ্ট্র জনকল্যাণমুখী কাজ নিতে বাধ্য, এরকম একটা শব্দচয়ন এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা বলেছেন। আমি বলছি না, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব, যার নাম মাওলানা গাজী আতাউর রহমান সাহেব, তিনিও গতকালকের এটার উপরে একটা ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম পাল্টাতে বলেনি, বাংলাদেশ নামকে পাল্টাতে বলেনি। আমি যেটা এতক্ষণ বললাম, কি বলেছেন, বরং বাংলাদেশের অফিসিয়াল চরিত্র পাল্টিয়ে গণপ্রজাতন্ত্র থেকে গণকল্যাণ করার প্রস্তাব করেছে। কারণ সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো লাগেনি, আমাদের কাছেও এটা ভালো লাগে না। আমরা চাই জনগণ নিজেদেরকে দেশের প্রজা মনে না করে দেশের মালিক ভাবুক এবং দেশের কল্যাণে কাজ করতে সবাই গর্ববোধ করুক। দোষের কি আছে? আপনি কি চান না যে বাংলাদেশে আপনি বাংলাদেশের একজন মালিক হিসেবে গর্ববোধ করেন? তো জনকল্যাণময় একটি রাষ্ট্র গঠনের জন্য একটি রাজনৈতিক দল যে প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনা দেওয়ার পরে যাদের চুলকানি শুরু হয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আসলে আপনারা রাষ্ট্রের কোনো কল্যাণ চান না। এই রাষ্ট্রের কিছু মানুষ আছে যারা রাষ্ট্রটাকে ধ্বংসের জন্যই লিপ্ত থাকে। সমস্যা কোথায় জানেন? এত বড় একটি গুরুত্বপূর্ণ সংস্কার একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দিয়েছে, এটাই তাদের মূল মাথা ব্যথার কারণ। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ইসলামিক কৃষ্টি কালচার ফলো করে। তারা রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি নিয়ে কেন চিন্তা করবে? তারা থাকবে মসজিদে, তারা থাকবে আপনার কি বলে মানে মিলাদের মঞ্চে, তারা থাকবে ওয়াজের মঞ্চে। রাষ্ট্র নিয়ে তাদের চিন্তা করার দরকারটা কি? এই চরমনাইয়ের আবার রাজনীতির দরকারটা কি? এই জামাতের আবার রাজনীতির দরকারটা কি? এই ইসলামপন্থীদের আবার রাজনীতির দরকার কি? এই যে একটা হীনমন্যতা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে,
এই দেওয়ার কারণেই আজকের আপনি তার এই সংস্কারকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন। অথচ এটার পক্ষে আপনি থাকতেই পারেন, গণপ্রজাতন্ত্রী থাকলে আপত্তির কিছু নাই। আমি তো এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার কোনো মতামত দেইনি, কারণ আমার তো কোনো রাজনৈতিক, আমি অত বড় বিখ্যাত কোনো ব্যক্তি নই যে আমি একটা দিয়েই ফেলবো, বা আমাকে তো কেউ সংস্কার কমিশনে ডাকেও নি। যদিও ব্যক্তিগতভাবে প্রত্যেকেই ওয়েবসাইটে মতামত দিতে পারবে, সে ভিন্ন কথা। কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন যে মতামতটা দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রমাণ হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন। তারা জানে রাষ্ট্রের কোন শব্দচয়নে রাষ্ট্রের মানুষরা প্রজা হয়ে যাচ্ছে, কোন শব্দচয়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে, কোন শব্দচয়নের মাধ্যমে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে না, এই সব কিছু যেই সংগঠন জানে, তারা তো একটা স্মার্ট সংগঠন। তারা তো বাংলাদেশকে লিড দেওয়ার মতো সংগঠন। তারা তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গার তথ্য জানে, এবং এই জানে বিধায় তারা সংস্কার কমিশনে এত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছে। লজ্জার কি আছে? লজ্জা তাদেরই লাগে যারা রাষ্ট্র বিক্রি করে, স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে দেশটাকে রসাতলে নিয়েছে, তাদের লজ্জা লাগে, অন্য কারো লজ্জা লাগে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই প্রস্তাবনা দিয়েছে, মূল জ্বলন্তির কারণ হচ্ছে যাদের গায়ে জ্বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ভাইটাল পার্ট হয়ে যাচ্ছে। তারা যে কোনো মূল্যে বড় কোনো একটি জোট করলে একটা জোটের অংশ হয়ে যাচ্ছে। দেশের পরিবর্তনের স্বার্থে এই দলটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হতে পারে। এই যে নানা সমীকরণ, সে কারণে সে শত্রু, সে কারণে তার মতামতটা আপনার কাছে অগ্রহণযোগ্য, সে কারণে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারদের কাছে তার এটাকে বিকৃতভাবে উপস্থাপন করা। কারণ আওয়ামী লীগ তো চায় না, আওয়ামী লীগ তো আপনাকে প্রজা হিসেবেই চায়। আওয়ামী লীগ তো আপনাকে রাষ্ট্রের মালিকানা 16 বছর দেয়নি, গত 53 বছরই অনেকেই আমরা পাইনি আমাদের সেই রাষ্ট্রের মালিকানা। তো আমি মনে করি এটা একটা বিশাল সাহসী সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ নিতে পেরেছে। আর এই যে নিতে পেরেছে, এটাই একটা রাজনৈতিক দলের দর্শন, এটাই একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হওয়ার একটা শক্তিশালী ভূমিকা। যে যত বেশি রাষ্ট্রকে প্রোটেস্ট করতে পারবে, রাষ্ট্রকে জিজ্ঞাসা করতে পারবে, রাষ্ট্রপ্রধানদেরকে আপনার কি বলে ওই সামনে এমসিকিউ পদ্ধতির প্রশ্ন বানে জর্জরিত করতে পারবে, সে তত বেশি রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারবে। সমালোচকরা কখনোই রাষ্ট্রের ক্ষতিকর নয়, তারা রাষ্ট্রের কল্যাণ করছে। আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংস্কার যতগুলো প্রস্তাব দিয়েছে আমার জানা নেই, আমি যেহেতু এই বিষয়টি নিয়ে মনে হয়েছে যে এই দলের উপরে জুলুম কেউ কেউ করছে কিনা, সে কারণে আমি এই প্রস্তাবনার উপরে একটু কথা বললাম। কিন্তু তারা নিশ্চয়ই অনেকগুলো কমিশনে প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবনা শুনলে হয়তো অনেক রাজনৈতিক দল আছে যাদের মাথাও নষ্ট হয়ে যাবে, কারণ তাদের তো সেই জ্ঞানই নাই। এই রাষ্ট্রটাকে গত 53-54 বছর পর্যন্ত কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে এই মানে দেশটাকে আপনার স্বাধীনতা যুদ্ধের পরেও আমরা এই দেশটাকে রক্ষা করতে পারিনি। আর পৃথিবীতে শোনেন, পৃথিবীর নাম এটা পরিবর্তনশীল, যে কোনো প্রয়োজনে পরিবর্তন হতে পারে। আমরা একটা সময় প্রয়োজন বোধ করেছি পাকিস্তানের সাথে ঐক্য থাকবো, এটা আমাদের প্রয়োজনীয়তার ভিত্তিতেই করেছি। তখন আমরা পাকিস্তান নামেই আমরা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিলাম। পরিবর্তন হয়েছে, 71-এ যুদ্ধ করেছি, পরিবর্তন হয়েছে। আবার যদি দেখি যে এই 71-এর যুদ্ধে আমরা অংশগ্রহণ করে যেই ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি সেই ভিত্তি এস্টাবলিশ হচ্ছে না, তাহলে আবার নামের পরিবর্তন করতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি রাষ্ট্রের কল্যাণে করতে হয় সেটা আমরা করব, দোষের কি আছে? এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কাজ, যে আমার প্রয়োজনে আমি পরিবর্তন করব, প্রয়োজনে আমি এটাকে ফেলে দিব, ছেড়ে দিব, অতএব এটা দোষের কিছু নয়। কিন্তু যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রস্তাবনাটাকে বাংলাদেশ নামের পরিবর্তন হিসেবে দেখছেন, তারা নিতান্তই এই দলের উপরে জুলুম করার জন্য এবং শয়তানি মত চাপিয়ে দেওয়ার জন্যই এটা করছেন। আপনার উদ্দেশ্য সহি নয়, আপনার উদ্দেশ্য ভালো নয়। বরং আমি স্যালুট জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বর্তমান পীর সাহেব কেবলাকে এবং নায়েবে আমির সহ যারা এই পরিকল্পনার মধ্যে রয়েছেন, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আপনারা ভালো কাজ করেছেন। এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না, তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি একটা জাতির এমন একটি তথ্য জাতির কাছে দিলেন, যেই তথ্যটা 53 বছরে অনেকেই দেয়নি। আমরা শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আমরা জানতাম না।
আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে তুমি এই রাষ্ট্রের এখন একজন গোলাম, তুমি এই রাষ্ট্রের মালিক না। এই শব্দটাই কেউ বলে দেয়নি। আমি চরমনের পীরকে সেজন্য ধন্যবাদ জানাই যে আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের নামের সাথে এই যে একটি সুন্দর শব্দ চয়ন করে দিয়েছেন, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। আপনাকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কাজ চলমান থাকুক, রাষ্ট্র সংস্কারে আপনারা ভূমিকা পালন করবেন সেই উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।